বহির্বিশ্বে কৃষি আধুনিকায়ন আমরা হরহামেশাই দেখতে পাই, বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই। বলছি বাংলাদেশে কৃষির কথা। আমাদের দেশের প্রান্তিক কৃষকেরা সনাতন পদ্ধতিকে ছাপিয়ে বর্তমানে এই আধুনিক কৃষিতে বেশ আগ্রহ প্রকাশ করতেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই কৃষকেরা আধুনিক পদ্ধতিতে ফসলের চাষাবাদ করে বেশ লাভবান হচ্ছেন। তার মধ্যে মালচিং কিন্তু বেশ জনপ্রিয়। আমি এই মুহূর্তে যেই খেতে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে আমাদের একজন কৃষক শশা চাষ করেছেন এবং তিনি কিন্তু এই আধুনিকায়নকেই কাজে লাগিয়েছেন। কথা বলবো আজকে তার সাথে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আজকে আমরা এই কৃষকের কাছ থেকে শুনবো তিনি কিভাবে মালচিং পদ্ধতি ব্যবহার করে এই আধুনিক কৃষিকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর তারই বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নতুন পদ্ধতি গ্রহণ করা সবার জন্য উত্তম। আমরা মনে করতাম যে নতুন পদ্ধতি ব্যবহার করলে যদি লাভবান হওয়া যাবে না, নতুন পদ্ধতি লাভবান হবে। প্রশিক্ষণ দেওয়া হয়, হাতে কলমে আমরা দেওয়া হয় এবং এটা মাঠে আমরা দেখাই দিই। মাছা দিলে 1 বিঘাই হতো, এখন পিরামিড সিস্টেম আছে, এটা ডাবল হয়ে গেছে, 2 বিঘা হয়ে গেছে। ভেজাল মুক্ত এবং বিষ মুক্ত যেই সবজি সেটা উৎপাদনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। কাগজটা ইনভেস্ট করতে গেছে 1 বিঘা জমি নিয়ে আপনার 9 থেকে 10 হাজার টাকা গেল, পার কেজি 25 টাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই ক্ষেতটা কার আসলে? এক্ষেত্রে আমাদের কৃষকের। আচ্ছা, তার মানে আমাদের কৃষক ভাই আছে আপনি। তা আপনাদের একটু পরিচয়টা জানতে চাই। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন মাসুদ, উপসহকারী কৃষি অফিসার, অমিতপুর ব্লক। এখানে আমি কর্মরত আছি। আর আমাদের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার উনি আসছে স্যার, এই সাথে থেকে শিবচর থেকে আসছে। আমি মোহাম্মদ মিজানুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার। আচ্ছা, তো ভাই আপনাদের কাছে একটু প্রশ্ন আছে আমার, যে এই যে প্রান্তিক পর্যায়ের কৃষকেরা এখন সনাতন পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক পদ্ধতিতে যে চাষাবাদগুলো করছে, যত দিন যাচ্ছে তত কিন্তু আরো কৃষকেরা উদ্বুদ্ধ হচ্ছে। তো আপনারা কিভাবে আসলে এই ফিল্ড লেভেলে এসে ওনাদেরকে উদ্বুদ্ধ করছেন? ধন্যবাদ। আমরা এখানে মাঠ পর্যায়ে আমাদের যে কৃষি বিভাগ থেকে সরকার যে উদ্যোগ নিয়েছে আধুনিকায়ন করার জন্য, আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে, যেমন আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, বাংলাদেশ চর এলাকা আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ। এই প্রকল্পের আওতায় আমরা প্রথমে একটা গ্রুপ করি কৃষকদের নিয়ে, ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের নিয়ে, সবজি চাষ করে এবং আগ্রহী, এবং মাঠ পর্যায়ে তাদেরকে আমরা দেখা তারা আমরা গ্রুপ করি। কিছু কিছু কৃষকদেরকে প্রদর্শনী দেওয়া হয়, তাদেরকে আধুনিক, যেমন এখানে মালচিং সেট দিছি, তারপর তাদেরকে আমরা উন্নত জাতের হাইব্রিড দেওয়া হয়েছে শশা করে, আমরা এদেরকে আরো বিভিন্ন উপকরণ দেই, প্রশিক্ষণ দেওয়া হয়, হাতে কলমে আমরা দেওয়া হয় এবং এটা মাঠে আমরা দেখাই দিই। আজকে দেখেন যে এইভাবে তারা এই যে পদ্ধতিটা, এটা একটা পিরামিড পদ্ধতিতে, আগে যেমন সমানভাবে একটু মাচা দিতে, এখন এখানে শিখেছি, কারণ অল্প জায়গার মধ্যে এটা ওঠে এবং এই পদ্ধতিটা আধুনিক। এবং আপনার সুন্দরভাবে এই যে মালচিং এ এটা দেওয়া হইলে কি হয়, এখানে আগাছা হবে না, পরিচর্যা সহজ হবে, রোগ পোকামাকড়টা কম হবে, এবং কৃষকের কি হবে, আর্থিক যে খরচটা, উৎপাদন খরচটা কমে হবে এবং তার কি হবে, বাজার মূল্য বেশি হবে, তখন কৃষক লাভবান হবে। চেষ্টা করি যে বিষ মুক্ত ভাবে কিভাবে নিরাপদ সবজি উৎপাদন করা যায়। এখানে আমরা বিষ মুক্ত ভাবে আমরা সেক্স প্রমোন ফাঁদ ব্যবহার করেছি, ইয়েলো কার্ড ব্যবহার করেছি। তারপরে আমরা যেই পোকা দমনের জন্য ওষুধ প্রয়োজন হয় বা কীটনাশকের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা জৈব পেস্টিসাইড ব্যবহার করি, যেটা খেলে মানুষের কোনো ক্ষতি হচ্ছে না বা পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। অর্থাৎ আধুনিকায়নের সাথে সাথে আপনারা এটাও খেয়াল রাখতে বলছেন যাতে বিষ মুক্ত বা একদম প্রাকৃতিকভাবে যেই সবজিগুলো আমরা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেই বিষয়টা নিয়ে, তাই তো? জি, এখানে বাংলাদেশ কিন্তু এখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, খাবারের কোনো সমস্যা নেই। ভেজাল মুক্ত এবং বিষ মুক্ত যেই সবজি সেটা উৎপাদনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। উঠান বৈঠকের মাধ্যমে এটা প্রচার করে যাচ্ছি, জৈব পেস্টিসাইড ব্যবহার করে বা কীটনাশক মুক্ত পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমরা কিভাবে ফল এবং সবজি উৎপাদন করতে পারি, সে লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের এই উদ্যোগে আসলে সাধুবাদ জানানো উচিত, কারণ এই ভেজালের যুগে যেভাবে আমরা এই কীটনাশক বা বিষ প্রয়োগ করে যে সবজি বা ফসল উৎপাদন করা হচ্ছে এবং মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যেভাবে, এটা আমাদের শরীরের জন্য আসলে বেশ ক্ষতিকর। তো সেটাকে ছাপিয়ে যেহেতু আধুনিক পদ্ধতিতে কৃষকদেরকেও আপনারা উদ্বুদ্ধ করছেন এবং তারা যে বিষ মুক্ত যে সবজি বা ফসল উৎপাদন করছেন, এবং এভাবে যদি ছড়িয়ে পড়ে আমার মনে হয় এটা সবার জন্যই মঙ্গল হয়। আপনাদের সাথে তো কথা বললাম, এবার কৃষক ভাইয়ের কাছ থেকে শুনবো তার সফলতার গল্প। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি থেকে নিয়ে নিচ্ছে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। বাংলাদেশ কৃষিতে আধুনিক তো হচ্ছে, তবে প্রচার ও প্রসারে কিছুটা ঘাটতি তো রয়েছে। আর তার কারণে অনেকেই হয়তো জানেন না আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেও দ্বিগুণ লাভ করা যায়। আপনাদেরকে এই বিষয়ে ধারণা দিতে এখন থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। আমাদের কৃষি ও কৃষ্টি। আপনার এই ক্ষেত্র দেখে বেশ ভালো লাগছে যে আপনিও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছেন। তা এই কৃষি কাজের সাথে আসলে সম্পৃক্ত কতদিন হলো? কৃষি কাজের সাথে সম্পৃক্ত ছোটবেলা থেকে, বাপদাদার থেকে। মাঝখানে দেখা গেছে আমি প্রবাসে গেছিলাম, প্রবাস থেকে আইসা ফিরে আবার কৃষি কাজের সাথে জড়িত। তো প্রবাস জীবন ছেড়ে আবার এখানে কেন ওই যে কৃষি কাজের মধ্যে চলে আসলেন? কৃষি কাজ আছে দেখা যাচ্ছে যে সবাই করছে, আগে বাপদাদা করছে, কিন্তু দেশে তো এখন কিছু নতুন কিছু করতে হইব। কৃষি দপ্তর দেখা গেছে নতুন কিছু আইটেম দিতেছে, যেমন মানসিং এর উপরে আমাদের বলছে যে এগুলা করলে ঘাস কম হবে বা রোগবালাই কম হবে, সার কীটনাশক লাগবে না, কম লাগবে অনেক। মানসিং কাগজটা ব্যবহার করার কারণে অ্যাভেলেবল লেবার লাগতো, এখন দেখা যাচ্ছে আগে 4টা লাগতো, সেটা এখন 1টা লাগতেছে। এই সুযোগ সুবিধাগুলো পাইতেছি। বা আগে রোগ আক্রমণ বেশি হতো, এটা তখন ঘাস না থাকলে তো রোগ আক্রমণ হয় না। ট্রেনিং নিয়েছিলেন কোথা থেকে, নাকি কারো কাছ থেকে শুনে বা সরাসরি ওদের মাধ্যমে জেনে তারপরে আপনি শুরু করেছেন এই যে মালচিং পদ্ধতিতে শসা বা ফসল যেটাই হোক না কেন? দেখা যাচ্ছে আগে এগুলো তো কেউ বুঝতো না, এখন দেখা যাচ্ছে সরকারিভাবে এরা ট্রেনিংও দেয়, আবার এরা আইসা বুঝায়। এবং কি পিরামিড সিস্টেমগুলো আগে তো ছিল না, আগে ছিল মাচা সমতল, এখন দেখা যাচ্ছে পিরামিড সিস্টেম। এগুলো তো আমরা বুঝতাম না আগে, এদের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আধুনিক কিভাবে করা যায়। নতুন নতুন পদ্ধতি দেখা যাচ্ছে। আগে এই জমিটা 1 বিঘা জমিতে মাচা দিলে 1 বিঘাই হতো, এখন পিরামিড সিস্টেম আছে, এটা ডাবল হয়ে গেছে, 2 বিঘা হয়ে গেছে। তাহলে মালচিং পদ্ধতিতে কতদিন যাবত আপনি চাষাবাদ করছেন? 1 বছর। 1 বছর হলো। গত 1 বছর আগে শসা করেছিলাম, তখন ওই মানসিং পদ্ধতি থেকে আসছি। তখন ওই সময় ছিল সমতল, এখন যেমন পিরামিড সিস্টেম আছে। তার মানে আপনি শুরু করেছিলেন ওই সমতলেই, তারপরে ট্রেনিং নেওয়ার পরে বা পরামর্শ নেওয়ার পরে আপনি যে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করছেন। জি হারভেস্ট তো করেছেন নিশ্চয়ই? হ্যাঁ, 2বার হারভেস্ট করা হয়েছে। আচ্ছা, তো কেমন আসলে পার্থক্যটা দেখতে পাচ্ছেন যে আসলে কি সফল হওয়া যাবে? আপনার কি মনে হয়? দেখি এবছর দেখা যাচ্ছে জলবায়ু যে পরিবর্তনগুলোর কারণে অনেক যে খামার মার খেয়েছি, দেখা যাচ্ছে এখন ওগুলো কেটে দেখা যাচ্ছে সফলতার দিকে আগানোর চেষ্টা চালাই যেতেছে। তো আমি দেখতে পাচ্ছি যে বেশ ভালো ফলন হয়েছে, মানে আগের চাইতে নিশ্চয়ই দ্বিগুণ ফলন পেয়েছেন হ্যাঁ, আপনি। জায়গা এখন থেকে আগে ছিল 1 বিঘা, এখন তো 1 বিঘার মধ্যে 2 বিঘা জায়গা পাইতেছি। আপনার কি মনে হয় যে আপনার মতো আরো যারা প্রান্তিক কৃষকেরা আছে, তারা কি এই পদ্ধতিতে চাষাবাদ করলে লাভবান হবে বা আসলে কি লাভবান হতে পারছেন? আপনার মতামতটা কি? দেখা যাচ্ছে এই পদ্ধতিগুলো যারা নতুন করতেছে আগ্রহী, তারা যেন সবাই মানসিং ব্যবহার এবং এই নতুন যে পদ্ধতিগুলো আছে এদের কাছ থেকে শিখে নিয়ে এইভাবে যেন করে, তাতে লাভবান হবে। কারণ আগে পদ্ধতিতে গেলে লাভবান হতে পারবে না। নতুন পদ্ধতি গ্রহণ করা সবার জন্য উত্তম। আমরা মনে করতাম যে নতুন পদ্ধতি ব্যবহার করলে বুঝি লাভবান হবে না, নতুন পদ্ধতি লাভবান যাবো। তার মানে হচ্ছে খরচ কি তাহলে কি বেশি হচ্ছে, নাকি ওই খরচ একই থাকছে, উৎপাদনটা বাড়ছে? খরচ প্রথম স্টার্টিং এ বোঝা যায় অনেক খরচ বুঝি, এখন দেখা যাচ্ছে না। কাগজটা ইনভেস্ট করতে দেখা যাচ্ছে 1 বিঘা জমি নিয়ে আপনি 9 থেকে 10,000 টাকা গেল, 4টা ফসল নিতে পারবো। কৃষকেরা সনাতন পদ্ধতির চাইতে যদি আধুনিকায়নের দিকে ঝোঁকে, তার মানে দ্বিগুণ লাভ করতে পারবে। দ্বিগুণ লাভ করতে পারবো। আপনার কি মনে হচ্ছে যে তাহলে মালচিং পদ্ধতিতে এভাবে যদি ফসলের চাষাবাদ কেউ করে, তার মানে সে শতভাগ সফল হতে পারবে? সফল হতে একদম পারবে। নির্দ্বিধায় আমরা বলতে পারি। জি, তো এখন তো লেবার খরচ আমার লাগতেছে না, লেবার খরচ না লাগলে আমি লাভবান বেশি হবো। দেখছো ওখানে ইনভেস্ট একবারে করা লাগতেছে, পরবর্তীতে আর লাগতেছে না, আর 3টা ফসল লাগতেছে না, একবার একটা ফসল নিয়ে যেতেছি। ভাইয়া, এই মালচিং পদ্ধতি তো বেশ জনপ্রিয়, আপনি তো শসা চাষ করছেন মালচিং পদ্ধতিতে। এই শসা ছাড়াও আর কি কি ফসল এই মালচিং পদ্ধতিতে চাষাবাদ করা যায়? মালচিং পদ্ধতিতে চাষাবাদ করতে গেলে দেখা যাচ্ছে লাউ করা যায়, বা উস্তা করা যায়, করলা করা যায়, বেগুন, টমেটো, প্রায় জিনিস এখন মালচিং এ করতেছে মানুষ। যেহেতু আপনি প্রথমবার শসা দিয়ে শুরু করেছেন, এর পরবর্তীতে তো নিশ্চয়ই আরো অন্যান্য ফসলের চাষাবাদও করবেন। দেখা যাচ্ছে আমার এখানে আরো কিছু চাষাবাদ, যেমন ফুলকপি আছে, লাউ আছে, উস্তা আছে, এপাশে মিষ্টি কুমড়া আছে, পেঁয়াজ দানা যেটা বীজ ওটা বুনছি, এপাশে বেগুন আছে, এছাড়া গাজর আছে। ঠিক আছে, তার মানে মালচিং পদ্ধতিতে এককালীন সবজি যেগুলো
সেগুলো ভালো চাষাবাদ হয়। হ্যাঁ, এককালীন যেগুলো এগুলো সম্পূর্ণ চাষাবাদ মালচিং করা যায়। তো এই যে মালচিং পদ্ধতিতে শশা চাষের জন্য জমি তো প্রস্তুত করতে হয় নিশ্চয়ই, এটার বিশেষ কোনো পদ্ধতি আছে কিনা? দেখা যাচ্ছে জমিটার আমি প্রথম 5টা চাষ দিছি, তার বাদে ডিএপি সার, ফসফেট, টিএসপি যেটাকে বলে, বা লাল পটাশ সারটা, কিছু ইউরিয়া, জিপ, বোরন এগুলো দিয়ে মিক্স করে খেতে বুনে দিছি। মানতল করে পরে লেবার আই না, দেখা যাচ্ছে মাটি 4 হাত বাই 4 হাত বেড করছি। বেড করার পরবর্তীতে পরে লেবেল করে সুন্দর করে আবার ওই লেবার দিয়ে এই কাগজটা বিছিয়েছি। এই মালচিং পেপারগুলো কোথা থেকে সংগ্রহ করছেন, আর এই বিঘা প্রতি কি কোনো হিসাব আছে যে এত বিঘা জমিতে এতটুকু মালচিং পেপার লাগে? বাজার পাওয়া যায়, আমাদের পাশে বড় বাজার পাওয়া যায়, একটা দোকান আছে, ওই সার কীটনাশক সম্পূর্ণ সবকিছু বিক্রি করে ওখান থেকে। কাগজটা দেখা গেছে 1 বিঘা জমিতে 1.5 রুল লাগে, অর্থাৎ 500-750 মিটার লাগে। একটা কালার পিঠ হলো এটা সিলভার কালার এবং নিচে হলো ব্ল্যাক, দুইটা জিনিস ফলো রাখবে। সিলভার কালারটা উপরে আসবে যেন রৌদ্র উপর থেকে চলে যায়, আর কালো কালারটা যেমন নিচে থাকবে ও যেন মাটিটারে ঠান্ডা রাখে, শোধন রাখে মাটিটারে। এখন দেখতেছি আবার আরো নতুন পদ্ধতি আসতেছে, যে এই কাগজের সেন্টারে দিয়ে দেখা যাচ্ছে আবার নতুন করে পাইপ দিতেছে, পানির লাইন করে দিতেছে, টাঙ্কি রাখতেছে, রিজার্ভ টাঙ্কি, ওখান থেকে দেখা যাচ্ছে বাল্ব ছেড়ে দিল, এই দিনের মাথায় এই কাগজের সেন্টার পদ্ধতি আসতেছে। আগে এগুলা তো ছিল না, এখন দেখা যাচ্ছে নতুন নতুন পদ্ধতি আসতেছে। আচ্ছা, এই যে পিরামিডগুলো আমি দেখতে পাচ্ছি, মানে এরকম বাঁশ দিয়ে যেভাবে করা হয়েছে, তো এইটাতে কি আপনার মানে এই যে এখন যেমন শশা আছে, এটা যখন শেষ হয়ে যাবে এরপরে কি এই একই সেটিং এ কি আরো অন্য ফসল চাষাবাদ করা যাবে? এখন আমি শসা দিছি, শসাটা শেষ হয়ে গেল, আমি কাগজটা গুছিয়ে এক সাইড করে ঠিক আছে, এখানে আবার সার ওষুধ যা লাগে আমি এটা দিয়ে দেবো এখান থেকে। তার মানে এটা পেপারটা উঠিয়ে ফেলছেন তখন, তাই সাইডে তো? সাইড করে ফেলবো। আচ্ছা, আমি এখানে যা যা লাগে আমার সার কীটনাশক মানে যেগুলো লাগে এগুলো দিয়ে আবার এই কাগজটা আবার দিয়ে দেবো। আমার সুতা এইভাবে থাকবে, এই পিরামিডের সিস্টেম আমরা বাঁশ এগুলো এইভাবে থাকবে। এখানে আমি ডাবল ওইগুলো দেওয়ার পরে এখানে আবার শসা দিতে পারবো, আরো 2বার শসা দিতে দেওয়ার পরে দেখা আমি একবার উস্তা দিতে পারবো, করলা দিতে পারবো, বা কেউ যদি চায় ধুন্দুল দেবে ধুন্দুল দিতে পারবে। এই আপনার এই জেলাতে আরো যারা কৃষকেরা আছে, যদি কেউ এই মালচিং পদ্ধতিতে ফসলের চাষাবাদ করতে চায়, আসলে তারা কোথায় বা কিভাবে কার কাছে গেলে সঠিক পরামর্শটা পাবে, বা কিভাবে তারা এটা সম্প্রসারণ করতে পারে? ঠিক আছে, এই আধুনিক পদ্ধতিটা বর্তমানে কাছে ইউটিউব বা ফেসবুক অ্যাভেলেবেল, সবসময় দেখা যায়, মোবাইল খুললে দেখা যায় এই নতুন নতুন এই আবিষ্কার আসলো, এই এটা করব। আমাদের এখানে একজন আছে প্রতিনিধি, আমাদের এই সাইডে মাসুদ সাহেব, সে আসে, বা সাথে যদি বেশি প্রয়োজন হয় দেখা যায় জেলায় গেলেও তারা পরামর্শ দেয় যে এই ওষুধ না এইভাবে ব্যবহার করে। তারপরে দেখা যাচ্ছে বর্তমানে কৃষি অফিসের আবার সফটওয়্যার আছে, তো ওখান থেকে দেখা যাচ্ছে ওই সফটওয়্যারের মাধ্যমে দেখা যাচ্ছে ওষুধের নাম জিজ্ঞাসা করলে পাতার কালার ধরন দেখা যায়, এই ওষুধটা দেওয়া যায়। তার মানে তো বলা যায় আপনি একজন আধুনিক কৃষক, মানে আপনি কৃষি নিয়ে সচেতন। আর এই যে আপনি অ্যাপসের কথা বললেন, যে সফটওয়্যার বা অ্যাপস যেটা আমরা বলি, যে এটা আপনি কি নিজে ব্যবহার করছেন? হ্যাঁ, আমি একটা ব্যবহার করতেছি। আচ্ছা, আপনার কেমন মনে হচ্ছে যে আসলে প্রযুক্তি কতটা এগিয়ে গেছে আমাদের কৃষি খাতে? কৃষি খাতে আগে তো ওইগুলো বুঝতাম না, দেখা যাচ্ছে বাজারে বলতো এটা দিও না এটা দিও, এটা দিও না এটা দিও। এখন বর্তমান দেখা গেছে যে সফটওয়্যারের মাধ্যমে যাই আমি ওইটা যাচাই করে নিতে পারতেছি। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগছে, এবং আপনার এই যে চাষাবাদ করছেন এগুলোর লাভ লস বা বেচা কেনা নিয়েও কথা বলবো, তবে বিরতির পর। দর্শক, সময় হয়ে গেল আরো একটি ছোট্ট বিরতি নেবার। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জন্য এখন থাকছে কৃষি বাজার সেগমেন্ট। আমাদের কৃষি ও কৃষ্টি। উজ্জ্বল ভাই, এই যে সারাদিন আপনার ক্ষেতে আমি ঘুরলাম, আপনার সাথে অনেক অনেক গল্প করলাম, আপনি তো একবার আমাকে আপনার ক্ষেতে শসা মানে খেতে বললেন না, যে আপা একটু টেস্ট করে দেখেন। জি, আপনাদের জন্যই তো আনছি, এই যে টিকে রেডি করে শসা আনছি আপনাদের দেওয়ার জন্য, খাবেন বেশ, এই নেন আপনাদের জন্য আনছি। বাহ, একদম ক্ষেতের তরতাজা শসা, মানে মানে দেখেই যেমন ভালো লাগছে। যে আচ্ছা ভাই, আমার প্রশ্ন আছে, মানে মানুষ তো কৃষকদের দোষ দেয় অনেক, যে আপনারা রাসায়নিক সার প্রয়োগ করেন, কারণ হচ্ছে যাতে এইগুলোর বৃদ্ধি দ্বিগুণ হয় বা আরো মুনাফা পেতে পারেন, সেই লোভে নাকি অনেক কৃষকরা কীটনাশক মেশায়। আপনি কি আসলে এগুলোতে কোনো কীটনাশক মিশিয়েছেন? এই যে দেখেন আপা, এখানে আমরা দেখেন ফ্রেশ শসা উৎপাদন করেছি, ঠিক আছে। বিষ আমরা দিতে চাই না, দেখা যাচ্ছে আরম ফাতে যে ব্যবহার করছি বা কৃষকের মধ্যে জৈব বালানাশক আছে এগুলা দিতেছি,
যদি দেখা যাচ্ছে একবারে যে কন্ট্রোল করতে পারতাছি না, রোগ আক্রমণ অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে নিয়মিত বোতলের গায়ে লেবেলে লেখা আছে যে 1 মিলি ওষুধ 1 লিটার পানিতে, বা কোনোটা 1 লিটার পানিতে 2 মিলি ওষুধ দেওয়া লাগে। ওইটাই মানে অতিরিক্ত দেওয়ার চেষ্টা করি না, মানে যেটা লাস্ট ফিনিশিং যদি না পারি তখন দেখা যাচ্ছে এটা আমরা দিই ফ্রেশ খাওয়ার জন্য মানুষকে। কারণ যেহেতু এটা আমরাও খাই এবং সাধারণ সবাই খায়, অন্যান্য দেখা যাচ্ছে বাজার নিয়ে গেলে সবাই এটা খেতে পারে। এখান থেকে তো আমি বিষ বিক্রি করবো না, এখানে আমি সাধারণত ফ্রেশ জিনিস, এখানে কোনো স্কুপ নাই, নিখুঁত উৎপাদন হয়েছে। কারণ একজন কৃষক কিন্তু অনেক কষ্ট করে, এবং কষ্ট করে সে তার নিজের জন্য তো বটেই, সে সাথে দেশের মানুষ যাতে ভালো খেতে পারে সেই জন্যও কিন্তু কাজ করে। তবে কৃষকদেরকে কিন্তু খুব একটা কৃতজ্ঞতাবোধ মানুষ, মানে কৃতজ্ঞতাবোধ থাকে না বলা যায়, কারণ সবাই হয়তো কৃষকের এই কষ্টের কথা মনে করে না। আপনি এটা নিয়ে কি বলবেন আসলে? এটা নিয়ে বলবো, দেখেন আপনারা যেখানে আসবেন বা আপনারা যে অনুষ্ঠানটা করবেন আমাদের দেখাইবেন, এটা আমরা কোনোদিন চিন্তা ভাবনা করিনি, কারণ এখানে কোনোদিন কেউ আসে না। ঠিক আছে, কৃষক উৎপাদন করে, বাজার বিক্রি করে, ক্রেতা যারা আছে নিয়ে খেয়ে ফেলে, কিন্তু সাধারণত কেউ আইসা দেখে না যে কৃষক কি পরিমাণ কষ্ট করে, এটা পিছিয়ে কি পরিমাণ শ্রম দেয়। এরা যদি আসো দেখতো তাহলে এই যে বর্তমানে যে কৃষক অনেকে এটা থেকে মুখ ফিরে নিতেছে, তো ইন জেনারেশন যারা আছে এরা তো আসতে চাইতেছে না, কিন্তু দেখা যাচ্ছে অনেকে আমার এলাকায় কেউ করতো না। এখন আমি আসছি, অনেকেই মনে করে যে এগুলা করছে কি লিগা, এই বিদেশ করে আছে, এখন আইসে আবার এগুলা ধরতেছে। হ্যাঁ, এগুলা অনেকে মনে করে আগে কৃষক ছিল, এখন এটার পর এটা প্রজেক্ট, এখানে অনেক টাকা ইনভেস্ট করা লাগে, অনেক লোক খাটে, দেখা যাচ্ছে এটার পিছনে অনেকের রুজি রোজগার আছে। আমার যেমন রুজি রোজগার এখানে দেখা যাচ্ছে একজন কিষান যে তার এটা রুজি, একটা ভ্যান ড্রাইভারের মালটা বাজারে নিয়ে যায়, ওখান থেকে তারপরে দেখা যাচ্ছে একজন আড়তদার ওখানে বিক্রি করে, ওখান থেকে ওইটার থেকে রিজিক পাইছে। মানে একটা ক্ষেতকে কেন্দ্র করে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা, অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হইতাছে। যদি নাই করি তাহলে এটা আসবে কই থেকে? কত শ্রম দেয় কৃষক, কৃষকের শ্রমের মূল্য কৃষক কিন্তু পাচ্ছে না। এবছর অনেক দুর্যোগ গেছে, বৃষ্টির আবহাওয়া উপকূল ছিল না, অনেক টাকা মার লস খাইছে, অনেকে অনেক বড় ধরনের লস খাইছে বেশিরভাগ কৃষকরা। এখন সেগুলো দাঁড়ায় ফের নিতে আছে। এখন দেখা যাচ্ছে সারা দেশব্যাপী, গত বছর ছিল যে ফুলকপি বা অন্যান্য সবজিগুলা আস্তে 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 উঠছে, আস্তে আস্তে মানুষ কিনছে ওগুলা থেকে। এবছর সারা দেশে বৃষ্টি হওয়ার কারণে সব একসাথে এসে গেছে মার্কেটে। উজ্জ্বল ভাই, এই যে শসাগুলো দেখে তো বেশ স্বাস্থ্যবান মনে হচ্ছে, তো এটা কি সাইজ এরকমই থাকে নাকি আরো বড় হবে? দেখেন আমার শসাগুলা, আমরা কৃষকরা বুঝতে পারি যে শসা কোনটা কোন সময় এটা উঠার লাগবে, হারভেস্ট করা লাগবে, কোন সময় করা লাগবে না। যেটা সাইজ আইসা পরে ওটা আইসা পরে, দেখা যায় এটা অতিরিক্ত যদি বড় হয়ে যায় তখন তো এটা খাওয়া মার্কেটে চলবে না, এটা উপযুক্ত সময়। আর এসে ছোট তোলো তো দেখা যাচ্ছে আমার লাভবান হতে পারবো না, কারণ এটা ছোট তোলে কেজিতে আসা পড়বো অনেকগুলা, এবং বাজারে নিলেও ওটা বিক্রি হবে না, একদিন পরে ওটা নষ্ট হয়ে যাবে। আর এটা যেটা আসছে এই সাইজটাই দেখা যাচ্ছে 3-4 দিন পর্যন্ত ওটা মার্কেটে দোকানদার রাখতে পারবে, ওরা পয় পরিষ্কার সুন্দর রাখতে পারবে, এটা সমস্যা হবে না। 1 বিঘা জমিতে আসলে আপনার খরচ কেমন কি হয়েছে? মানে একদম বীজ বপন থেকে শুরু করে এই যে পিরামিড সিস্টেম যেটা করেছেন বা মালচিং, এটারও একটা খরচ তো আছে। জি, তো এই খরচ কেমন পড়েছে? আর সেই অনুপাতে আপনি তো বলেন 2 বার অলরেডি হারভেস্ট করে ফেলেছেন, দাম কেমন পেয়েছিলেন? এই পিরামিড সিস্টেমে করলে অবশ্যই লাভবান হতে পারবো। আমি যেহেতু 2 বার হারভেস্ট করছি, 2 বার আমি বাজারে বিক্রি করছি, দেখা যাচ্ছে আমি আমাদের এখানে মার্কেট পাইছি 1000 টাকা, মানে পার কেজি 25 টাকা। আচ্ছা, 1000 টাকা মন, 40 কেজি। তাই 2 বার হারভেস্ট মন ভালোই আসছে। তার সামনে আরো অর্ধমাত পড়ে রয়েছে, দেখা যাচ্ছে কত মন পেলেন আপনি 1 বিঘা থেকে? 2 বারে হারভেস্টে আমি প্রায় 9 মন পেয়েছি। আচ্ছা, 9 মন পেয়েছি, একবার 5 মন, একবার 4 মন, 2 বারে 9 মন পাইছি। আগে দেখা যাচ্ছে অল্প 20 কেজি 25 কেজি, ওইটা ধরেন হিসাবের না। তো এখান থেকে দেখা গেছে আমি আরো সামনে অন্তত আরো পড়ে রয়েছে, যে আমার জালি আসছে বা ফুল আসছে, আমি আরো অন্তত আরো 20 দিন পর্যন্ত এখান থেকে আমি আরো ফল সংগ্রহ করবো। 20 দিন ফল করবো, 10-12 থেকে 12 ফল সংগ্রহ করবো, এখান থেকে লাভবান হবো ইনশাল্লাহ। আপনি প্রথমে বলেছিলেন যে দ্বিগুণ লাভ, তার মানে এই মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে, মানে 1 বছরের তো আপনার এটা প্রজেক্ট, তাহলে বছর শেষে আপনার কত লাভ থাকছে আসলে? দেখেন আপা, যে আপনি হিসাব করলেন যে লাভ লসে এখান থেকে আমি বাঁশ কুটি বা মালচিং কাগজ পিরামিড সিস্টেম করে 40,000 টাকার মতো খরচ হয়েছে। বেশি হতে পারে, কোনো হিসাব নাই। দেখা যাচ্ছে তখন আমি এখানে 60,000 টাকা বেচা কিনার আশা করতেছি, যে 60 মন মাল যদি বর্তমান বাজার মূল্যে, তখন আমি এখান থেকে 60 মন 60,000 টাকা পাবো। এখন যদি আমার 20,000 টাকা লাভ হয়, তো এখান থেকে আমি আরো 3টা ফসল নেবো 1 বছরে। 3 মাসে যেহেতু আমার প্রজেক্ট, 3টা ফসল যদি নেই, দেখা যাচ্ছে ওই সময় আমার বীজ এবং সার যে মাটি করে 20,000 টাকা খরচ হতে পারে। তখন দেখা যাবে যদি 60,000 টাকা বিক্রি করতে পারি, তখন আমার 40,000 বেনিফিট আসবে। আর এখন যখন 20,000 টাকা বেনিফিট আসবে, 40,000 টাকা খরচ হয়ে গেছে, তখন দেখা গেছে আমার লাভটা ইনশাআল্লাহ যদি আবার ভালো থাকে আমি পাবো। তো এই যে আপনি বিদেশে ছিলেন এবং মাটির টানেই আপনি বলা যায় যে এখানে এসে আবার এই কৃষিকাজেই কিন্তু নিজেকে নিবেদিত করেছেন এর মধ্যে, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কৃষিকাজ নিয়ে? আমি এবছর একটু পিছনে পড়েছিলাম, দেখা যাচ্ছে আমার অঞ্চলে কেউ গাটি করছিলাম, ওই
বর্ষার মৌসুমে মার খেয়েছি। দেখেছেন আমি সামনে এটা আরো আগায় নিতে চাই। দেখেছেন এই বছর আমি নতুন করে অনেক প্রজেক্ট ধরছি, যেরকম শসা আছে, বেগুন আছে, বা গাজর আছে, ফুলকপি আছে, লাউ আছে, উস্তা আছে, করলা আছে, মিষ্টি লাউ, পেঁয়াজ, এগুলো আমি রোপণ করছি। দেখা গেছে এই বছর ইনশাল্লাহ যদি আবহাওয়া করবো থাকে, আল্লাহ তাআলা দেয়, পিছনের সুদে নতুন আশা করতেছি। সামনে আমি এটা আরো আগায় নিয়ে যাব, সামনে ভবিষ্যৎ আরো আগায় নিয়ে যাব, আল্লাহ যদি সহায় চায়। যে আবহাওয়া আল্লাহ তাআলা সঠিক দেয়, কারণ এইগুলা প্রজেক্টগুলা হলো বর্তমানে ব্যয়বহুল এবং অনেক শ্রম, অনেক টাকা ইনভেস্ট করতে লাগে। যে এইগুলা যদি মার খায়, আমার জায়গা দেখেছে আমার দেশে এইগুলা কি করে নাই, অন্য কেউ করছে, যারা করে নাই এরা বলতেছে তুই এগুলো করস কা, তুই এগুলো করস কা। আমি যে করি না, তাই আমি করবোটা কি? আমি চ্যালেঞ্জটা নিয়েছেন। চ্যালেঞ্জটা নিয়েছি, চ্যালেঞ্জের মাধ্যমে যেমন আমি নতুন করে আরো আগায় যেতে চাই, অন্য নতুন কোনো প্রজেক্ট করবো আর নতুন কোনো আর উদ্যোগ নেবো, এ দূরে নিয়ে যেতে চাই, অনেক দূর। মানে আপনি আধুনিক কৃষিটাকে আরো এগিয়ে নিয়ে যেতে আরো চান। এগিয়ে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকেও, আপনাদের টিমদেরকেও। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি RTV এর পর্দায় তুলে ধরতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01878184077। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে, সফল কোনো কৃষক বা খামারির আঙিনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের